এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে যে একটা দাঁত বা কোণা উপরে ৩ নোক্তা, আবার আরেকটা কোণা দিয়ে উপরে ৩ নোক্তা। তার মানে সা, সা, লাম তার আপন আকৃতিতেই রয়েছে। নুন বা লাম। তো নুন এর কোণাটা রয়েছে কারণ এক কোণার উপরে এক নোক্তা দিলেই কিন্তু সেটা নুন হয়ে যায়। তো নুন বা এক কোণার নিচে এক নোক্তা। এরপরে কি নুন বা লাম হয়ে গেল আমাদের। এরপরে এক কোণার নিচে এক নোক্তা, উপরে ২ নোক্তা, ইয়া তা, ইয়া তা, তারপরে সাথে লাম, ইয়া তা লাম। তা সিন। তো এখানে এক কোণা, সিনটা তার আপন আকৃতিতে আছে, তা সিন। এরপরে আমরা এদিকে চলে আসি। বা, বা, লাম। একটা কোণা এক নোক্তা, আরেকটা কোণা এক নোক্তা। নোক্তাটা কোথায়? নিচে। নোক্তাটা যদি উপরে থাকতো তাহলে হতো কি নুন, যেটা আমাদের সামনে আসতেছে। তো নোক্তাটা যেহেতু নিচে এবং দুইটাই কোণা, নোক্তা দুইটা। আচ্ছা, এই গোলাকৃতি এই যে বিন্দু যদি আমরা বলতে পারি, এটাকে আরবিতে কি বলা হয়? নোক্তাহ বলা হয়। তো সেখান থেকে আমরা বাংলায় বলি নোক্তা, এভাবে বাংলাটা ব্যবহার করি। যার বাংলা অর্থ যদি আমরা বলি তাহলে কি বিন্দু। তো এই যে বিন্দু দুইটা রয়েছে বা নোক্তা রয়েছে, বা লাম, এখানে দুটা করে নোক্তা, তা তা লাম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোণা উপরে ৩ নোক্তা, আবার এক কোণা উপরে ২ নোক্তা, নুন তার আপন অবস্থায় রয়েছে, তাহলে সা তা নুন। এখানে দুটা হরফ একসাথে তার আপন আকৃতিতে নেই, শুধু কোণা দিয়ে তাকে প্রকাশ করা হয়েছে। এক কোণা উপরে এক নোক্তা, তার মানে নুন। একটা দাঁত উপরে এক নোক্তা, তাহলে কি হলো? নুন নুন সাথে লাম। এরপরে যদি আমরা দেখি একটা কোণা নিচে ২ নোক্তা, তার মানে ইয়া। একটা কোণা উপরে ২ নোক্তা, তার মানে তা। এই যে পার্থক্য কিন্তু সাথে সাথেই আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। নিচে থাকলে কি হয়, উপরে থাকলে কি হয়। নোক্তা যদি নিচে একটা থাকে তাহলে কি হবে, নোক্তা যদি উপরে একটা থাকে তাহলে কি হবে। তো ২ নিচে থাকলে কি, উপরে ২ নোক্তা থাকলে কি, উপরে ৩ থাকলে কি, এভাবে কিন্তু কথাগুলো উল্লেখ করা হচ্ছে। এরপরে হচ্ছে কি ইয়া তা নুন, এখানে হয়ে গেল আমাদের সা সিন। তো এখানে বা সিন, তা সিন, সা সিন, সংযুক্ত হরফের প্রত্যেকটার আমরা এই কোণাগুলো বা দাঁত দিয়ে কি হতে পারে সেগুলোর ব্যাখ্যাটা বুঝে গেলাম আশা করি।